একটা নির্দিষ্ট সময়ের আঙ্গিকে আজকে আমরা সারা দেশব্যাপী আজ থেকে ঠিক 50 বছর আগের এই জরুরি অবস্থাকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি পশ্চিমবঙ্গের এমন একটা সময় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার 4টে স্তম্ভকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমরা স্মরণ করছি তখন যখন মানুষের প্রত্যেকটি অধিকারকে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদদলিত করে ফেলেছেন। পশ্চিমবঙ্গে বেঁচে থাকার অধিকার, পশ্চিমবঙ্গে নিজের মেধার প্রতিষ্ঠা পাওয়ার অধিকার যখন এই সরকার বাজেয়াপ্ত করেছে, যখন সন্ধ্যার পরে একটা নির্দিষ্ট কলেজ ক্যাম্পাসের মধ্যে যাবার অধিকার কোনো মহিলার নেই, কোনো ছাত্রীর নেই, এ নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই আমরা 50 বছরের আগের ইন্দিরাজির কথা স্মরণ করছি। জরুরি অবস্থা কি এবং কেন আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জানা। শ্রীমতী গান্ধীর স্বৈরাচার, পরিবারতান্ত্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, এলাহাবাদ হাইকোর্টের রায়ে তার সদস্যপদ বাতিল হয়ে যাওয়া, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবার এই প্রেক্ষিত সকলের জানা। কিন্তু পশ্চিমবঙ্গের আঙ্গিকে জরুরি অবস্থা কতটা প্রাসঙ্গিক ছিল। ইন্দিরা গান্ধীর জেলে 1,70,000-এর বেশি মানুষ বন্দী হয়ে গিয়েছিলেন। 1,22,000-এর বেশি ছিল আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবারের। গ্রেপ্তার হয়েছিলেন মুরারজি ভাই দেশাই, জয়প্রকাশ নারায়ণ, গ্রেপ্তার হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মুলায়ম সিং যাদবের মতো নেতারা। গ্রেপ্তার হয়েছিলেন রেল ধর্মঘটের নায়ক জর্জ ফার্নান্ডেজ। কার্যত গোটা ভারতবর্ষকে একটা জেলখানায় রূপান্তরিত করে দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। মানুষের কথা বলার অধিকার, সংবাদ মাধ্যমের প্রাথমিক অধিকার তিনি বাজেয়াপ্ত করেছিলেন। জরুরি অবস্থা জারি করার পর যখন শ্রীমতী গান্ধী দেখলেন দৈনন্দিন তিনি খবরের কাগজে সমালোচিত হচ্ছেন, তখন সঞ্জয় গান্ধীর পরামর্শে ইন্দিরা গান্ধী একটি বিশেষ ঘোষণা করলেন যে প্রত্যেক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে প্রতিদিন সকাল 9টার সময় ভিসি শুক্লা যে ডাইরেক্টিভস দেবেন সেটা মেনে সংবাদ পরিবেশন করতে হবে। কার্যত সরকারি মাউথপিস হিসেবে গোটা মিডিয়াকে ব্যবহার করবার প্রচেষ্টা করলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। কোনো সাংবাদিকের কোনো প্রশ্ন করবার অধিকার নেই। একাধিক সাংবাদিক গ্রেপ্তার হয়ে গেলেন সারা ভারতবর্ষ জুড়ে। গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তর মতো প্রথিতযত সাংবাদিক কলকাতায় গ্রেপ্তার হলেন। কিন্তু সারা দেশের প্যাটার্নটা ছিল একটাই। আপনি যদি ভারতীয় জনতা পার্টি বা তদানীন্তন ভারতীয় জনসংঘের কথা চিন্তা করেন, একটা কাজ একসঙ্গে করুন, তাহলে দেখবেন যে আমরা যারা আজকে ভারতীয় জনতা পার্টি করছি, আমরা যারা তদানীন্তন ভারতীয় জনসংঘ ছিলাম, আমাদের শক্তি পশ্চিমবঙ্গে কার্যত ছিল অপ্রাসঙ্গিক। আমাদের সেই অর্থে রাজনৈতিক অস্তিত্ব ছিল না। আমাদের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় হয়তো বিভিন্ন মণ্ডলে কর্মী ছিলেন, কিন্তু আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পর আমাদের জনভিত্তিকে হারিয়ে ফেলেছিলাম। রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক শক্তি আমাদের প্রাসঙ্গিক বলে মনে করত না। মানুষ বিজেপিকে ভোট কাটা পার্টি বা জনসংঘকে ভোট কাটা পার্টি বলে মনে করতেন। প্রবাদ ও প্রতিম বাগ্মী, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে 4 জন যে বাগ্মীর নাম উল্লেখ করা হয়, পলিটিক্যাল স্পিকার, সেই 4 জনই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হরিপদ ভারতী। আমি হরিপদ ভারতীর কথা এই নদিয়া জেলায় দাঁড়িয়ে কারণেই বলছি, কারণ এটা শ্রী চৈতন্যের পুণ্যভূমি। শ্রী চৈতন্যের পাদস্পর্শে ধন্য এই মাটিতেই শ্রী চৈতন্যের গুরুদেব
যিনি ছিলেন ব্রহ্মানন্দ কেশব ভারতীর সরাসরি বংশধর ছিলেন হরিপদ ভারতী। নদিয়ায় হরিপদ ভারতী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সম্ভ্রান্ত বংশীয় মহিলারা এসে মাস্টার মশাইয়ের পা ধুইয়েছেন, মাথার চুল দিয়ে মুছিয়ে দিয়েছেন তারা আপত্তি সত্ত্বেও। কিন্তু নির্বাচনের ফলাফলে হরিপদ ভারতী এখানেও তার জমানত বাজেয়াপ্ত করে চলে যান। আমাদের রাজনীতি ছিল মেরুকৃত, আমাদের রাজনীতি ছিল বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের মধ্যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতায়। কিন্তু জরুরি অবস্থার আক্রমণ নেমে এলো গোটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন প্রচারকের ওপরে, তাদের কর্মীদের ওপরে, তাদের স্বয়ংসেবকদের ওপরে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গে বহু মানুষ গ্রেপ্তার হয়ে গেলেন সারা ভারতবর্ষের মধ্যে। 1,22,000 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীকে গ্রেপ্তার করে শ্রীমতী গান্ধী মনে করেছিলেন যে জয়প্রকাশ নারায়ণকে যারা পিছন থেকে মদত দিয়ে চলেছে এবং জয়প্রকাশ নারায়ণের এই সম্পূর্ণ ক্রান্তি যাদের স্কেলিটনের উপরে দাঁড়িয়ে আছে, যাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে, তাদের আমি শেষ করে দেব। কিন্তু তারপরেও তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে দিতে পারেননি। শ্রীমতী গান্ধীর আমলে পশ্চিমবঙ্গে কি হয়েছিল, আজকে যারা আমরা এই বিভিন্ন বুদ্ধিজীবীদের দিকে তাকিয়ে কথা বলি বাঙালি কতটা প্রতিবাদী, বাঙালি কতটা প্রতিবাদী ছিলেন, আমরা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের হ্যাংওভার নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারি না। জরুরি অবস্থা ঘোষণার পর সঞ্জয় গান্ধী কলকাতায় এলেন। সঞ্জয় গান্ধীকে বিরাট মিছিল করে নিয়ে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকানো হলো। মাত্র 3 থেকে 4 জন ছাত্র সেদিন সঞ্জয় গান্ধীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছিলেন। একজন বিখ্যাত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, আপনাদেরই এই জেলার ছাত্র, একজন অরুণাভ ঘোষ, কংগ্রেস করতেন, এখন কি করছেন জানি না, আরেকজন সোমক রায়, তথাগত রায়, সৌগত রায়দের ছোট ভাই। এরা 3 জন ব্ল্যাক ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু সঞ্জয় গান্ধী এসে উপাচার্যের চেয়ারে বসে তিনি পশ্চিমবঙ্গের ছাত্রদের সামনে, ছাত্র পরিষদের নেতাদের সামনে, এমনকি অধ্যাপকদের সামনেও বক্তব্য রেখে গেলেন। কেউ সঞ্জয় গান্ধীর সামনে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করলেন না। শ্রীমতী গান্ধী বাংলার ইন্টেলিজেন্সিয়া এই এমার্জেন্সিকে কিভাবে অ্যাকসেপ্ট করছে, তাদের প্রতিক্রিয়া কি জানবার জন্য তিনি রাজভবনে একটি চা চক্রের আয়োজন করলেন। কলকাতার সমস্ত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানালেন। শ্রীমতী গান্ধী ভিতরে বক্তৃতা করেছিলেন কিন্তু কোনো প্রশ্নের সম্মুখীন হননি। শ্রীমতী গান্ধীর মৃত্যুর পর আমাদের প্রথিতযশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি ব্যক্তিগত ইন্টারভিউতে তাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে এমার্জেন্সির পর যখন ইন্দিরা গান্ধী এসেছিলেন তখন আপনি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, আপনার সঙ্গে তো ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সম্পর্ক ছিল, পরিচিতি ছিল, আপনি কোনো প্রশ্ন করেছিলেন? হেসে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমি শুধু ইন্দিরাকে এটাই বলেছিলাম, তোমার ওই উষ্ণ ঠোঁটে কতদিন পড়েনি কোনো প্রেমিকের চুম্বন। শুনে ইন্দিরা গান্ধী আমাকে নটি বয় বলেছিলেন। বাঙালি প্রশ্ন করেনি, বাঙালি প্রশ্ন করতে জানেনি। কার্যত সেদিন কংগ্রেসের যে নেতৃবৃন্দ জরুরি অবস্থায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তাদের মধ্যে পশ্চিমবঙ্গে যারা বেরিয়েছিলেন তাদের বিরাট কোনো জনভিত্তি ছিল না। পরবর্তীকালে প্রিয়রঞ্জন দাসমুন্সী দলত্যাগ করেন, কংগ্রেস ভাঙেন। প্রিয়রঞ্জন দাসমুন্সী মানুষের সামনে দাঁড়িয়ে বিবৃতি দিলেন যে আমি পতিতালয়ে যাই, বিশ্বাস করবেন, আমি গোমাংস খেয়েছি, বিশ্বাস করবেন, কিন্তু যদি কোনোদিন শোনেন প্রিয়রঞ্জন দাসমুন্সী কংগ্রেসে ফিরে গেছেন, কেউ বিশ্বাস করবেন না। এটা ছিল তৎকালীন অবস্থা, তৎকালীন পরিস্থিতি। একদিন সাংবাদিকদের ব্রিফ করবার সময় সমস্ত সাংবাদিক বসে থাকতেন, কেউ কোনো কথা লিখতে পারতেন না। অনেক এডিটোরিয়াল পেজ সম্পূর্ণ সাদা করে ছাপা হতো। একদিন ভিসি শুক্লা দেখলেন যে বিবিসির বিখ্যাত সাংবাদিক মার্ক টোলি কি একটা যেন লিখছেন। হঠাৎ তিনি বক্তব্য থামিয়ে বললেন, মিস্টার টোলি, হোয়াট আর ইউ রাইটিং? And Mr. Tolley immediately replied, sir, I am writing that not to write anything. তো এই ছিল তদানীন্তন চেহারা। আমাদের একজনের পর একজন প্রচারকের উত্তর পড়ে সে
তাদের গোপনাঙ্গে ছুঁচ পর্যন্ত ঢুকিয়ে অত্যাচার করা হয়েছে। প্রবল অত্যাচারে মারা গেছে সঞ্জয় গান্ধীর কাছে। সঞ্জয় গান্ধী দিল্লি পরিষ্কার করবার নামে ভেঙে বুলডোজার দিয়ে কার্যত ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সঞ্জয় গান্ধী প্রায় জোরপূর্বক নাশবন্দি শুরু করে দিয়েছিলেন, ভ্যাসেক্টমি শুরু করে দিয়েছিলেন গোটা দেশে। সেটা উচিত ছিল কি ছিল না এই নিয়ে বিতর্ক আছে, কিন্তু আজ এই যুগের পার্সপেক্টিভে দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে এই যুগে অন্তত জন্ম নিয়ন্ত্রণকে বাধ্যতামূলক করা দরকার মানুষের সম্মতিক্রমে। আমরা পশ্চিমবঙ্গে একটা এমন যুগে বাস করছি, আমরা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কথা স্মরণ করছি, কিন্তু পশ্চিমবঙ্গের জরুরি অবস্থার কথা আমরা মেনে নিচ্ছি না। আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে যে ইন্দিরা গান্ধী 50 বছর আগে জরুরি অবস্থা জারি করেছিলেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ইন্দিরার মৃত্যুর পরে বলেছিলেন যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন জঘন্য ব্যক্তির, তার বিবৃতি এটা, জঘন্য ব্যক্তির পরামর্শে শ্রীমতী গান্ধী জরুরি অবস্থা চালু করেন। অনিতা দেওয়ান খুন হয়েছিলেন কিসের জন্য? কারণ তিনি লাইগেশন ক্যাম্প চালানোর জন্য প্রতিনিয়ত যেতেন। তিনি বহু বারণ সত্ত্বেও, মৌলবীদের হুমকি সত্ত্বেও অনিতা দেওয়ান দীর্ঘদিন ওরাল কন্ট্রাসেপটিভ বিলি করবার কাজ, লাইগেশন ক্যাম্পে যাতে মহিলারা আসেন তার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন সংখ্যালঘু অঞ্চলে। 51 বছরের একজন চিকিৎসক মহিলাকে চেজ করে এনে বানতলায় ধরে ফেলা হলো, তারপর ধর্ষণ করে খুন করা হলো। জ্যোতি বসু বিবৃতি দিলেন এরকম ঘটনা তো ঘটতেই পারে, তা নিয়ে আকাশ বাতাস তোলপাড় করেছিলাম আমরা বিরোধীরা। তৃণমূল কংগ্রেসও তার বাইরে ছিল না। কিন্তু আজ একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে যেখানে যেখানে মসজিদ আছে তার আশেপাশে কোনো জায়গায় যদি জন্ম নিয়ন্ত্রক কেউ বিক্রি করে সেই দোকানকে ভাঙচুর করে দেয়া হচ্ছে। প্রকাশ্যে দাঁড়িয়ে মানুষ বিবৃতি দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধানসভার ক্যাম্পাসের মধ্যে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা চার হোনা চাইয়ে। আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আক্রান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কোন কোন সংবাদপত্র পড়তে হবে, কোন কোন সংবাদপত্র পড়তে হবে না। মুখ্যমন্ত্রীকে কেউ প্রশ্ন করলে সরাসরি চিহ্নিত করে দিচ্ছেন, কাউকে মাওবাদী বলে, কাউকে সিপিআইএম বলে, কাউকে বিজেপি বলে। আজকে বিচার ব্যবস্থা, এই যে বিনিয়োগ আসছে না রাজ্যে, নতুন বিনিয়োগের অন্যতম প্রাথমিক শর্ত হলো জুডিশিয়ারি। দি লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিচার চলছে, বিচার কক্ষের মধ্যে ঢুকে পড়ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দক্ষিণ 24 পরগনার একজন বিচারপতি বলছেন যে আমি কিভাবে বিচার করব, পস্কো মামলার রায় তৃণমূলের বিরুদ্ধে যাওয়ার কারণে আজকে আমার পরিবারের প্রাণহানির চেষ্টা করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার বাড়িতে গিয়ে দেওয়ালে পোস্টার লেগেছে। বিচারপতিকে বিচারপতির কক্ষের মধ্যে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে। একজন মহিলা বিচারপতির পরিবার তুলে তাকে আক্রমণ করা হচ্ছে, তার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। কখনো হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছেন, কখনো হাইকোর্টের রায়কে কোনো কমপ্লাই করছেন না। এর আগের যিনি আমাদের এখানকার রাজ্যপাল ছিলেন, বর্তমানের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি একটু আলোকপাত করুন, আলোকপাত করে দেখান যে উচ্চশিক্ষা কোন দিকে যাবে। কোন কলকাতা বিশ্ববিদ্যালয়? যেদিন বড়লাটের উপস্থিতিতে ইউনিভার্সিটির কনভোকেশন মিটিংয়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বক্তৃতা করছেন, মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুজুম এন্ড পেরিশ, but my university, fellow graduates, your university will go on forever. ব্রিটিশ ইন্ডিয়ায় দাঁড়িয়ে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয়, স্নাতকেরা তোমাদের বিশ্ববিদ্যালয় বলবার সাহস দেখাতেন, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আজকে করুণ পরিণতি হয়েছে। লেজিসলেচার, এই যে সদস্যরা এখানে কজন? 3 জন এসে গেছেন, এর মধ্যে একজন দেরিতে। বিধানসভায়, বিধানসভাটা কার? লোকসভা কার? শাসক দলের নয়, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়। বিধানসভা লোকসভা হচ্ছে বিরোধীদের। না হলে এক্সিকিউটিভ ডিসিশনকে এক্সারসাইজ করে দেওয়া হতো রাইটার্স বিল্ডিং থেকে, নবান্ন থেকে, কিংবা সাউথ ব্লক থেকে।
কিন্তু তা করা হয় না, বিধানসভায় আলোচনা করা হয়। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট, প্রতিবাদ করবার অধিকার। আমি প্রতিবাদ করব, আমি কথা বলবো, আমি সরকারি গৃহীত নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, প্রয়োজন হলে আমি পথ অবরোধ করব, রাস্তায় নামবো, আমি আমার দলীয় প্রতীক হাতে নিয়ে আমার পতাকা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, পঞ্চায়েতে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই আমি বোর্ড গঠন করব। এই অধিকার ভারতের সংবিধান আমাদের দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার যিনি স্পিকার, একবার এখন তাদের রাজনৈতিক সঙ্গী কংগ্রেসের নেতা অরুণাভ ঘোষ তাকে ধন্যী মেয়ের রবি ঘোষ বলাতে অরুণাভ ঘোষের শাস্তি হয়েছিল। আজকে দীর্ঘ 14 বছরের মধ্যে তিনি কোনো মুলতবি প্রস্তাবকে গ্রহণ করেননি। একজন স্পিকার তার চেয়ার থেকে উল্টো দিকে তাকিয়ে বসে আছে। আমি আমার স্পিকারকে বলবো, যিনি আজকে এখানে বসবেন সভাপতির দিকে তাকাবেন না, সোজা তাকাবেন, বেশি করে বিরোধীদের দিকে তাকাবেন। আমাদের রাজ্যে স্পিকার চেয়ার ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখে। মুখ্যমন্ত্রীর সময়সীমা থাকে বক্তৃতার 15 মিনিট। আমি নিজে বিধায়ক ছিলাম, আমি দেখেছি, পার্থদাও ছিলেন। আমাদের সময় কি হতো, আমি নিজে শুনি, স্যার আর একটু সময় দিন স্যার, অন্যদিকে তাকিয়ে যেন বলে স্যার আমায় দেখতে ভালো নয়, এর জন্য কি আমি দায়ী স্যার, একটু দেখুন আমার দিকে। এই অদ্ভুত স্পিকার মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী 15 মিনিটের জায়গায় 40 মিনিট বলে যাচ্ছেন, স্পিকার হঠাৎ একটা থামায়, বলে আপনার আর কতক্ষণ সময় লাগতে পারে ম্যাডাম? মুখ্যমন্ত্রী কম করে সময় লাগবে, তারপরেই বলেন যে আমি তো আর স্নো পাউডার মেখে প্রতিদিন ফেসিয়াল করে গিয়ে সন্ধ্যাবেলা টিভিতে বসি না, হতে আমায় বলতে দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন। এবার হঠাৎ একদিন কংগ্রেসের নেতা বহরমপুরের মনোজ দা, কিনা পুরো নামটা কি, মনোজ চক্রবর্তী, মনোজ দা হঠাৎ একদিন বলল খিদে পেয়ে গেল স্যার। খিদে পেয়ে গেল, ক্যান্টিনে যাও ঘুগনি পাউরুটি খাও। এই হলো পশ্চিমবঙ্গের বিধানসভা। আরে বিধানসভায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, পদমর্যাদায় মুখ্যমন্ত্রীর পরে তার স্থান। আজকে সেই বিধানসভায় 4 মাসের বেশি সময় ধরে শুধু একটা টার্মের মধ্যে আজকে মুখ্যমন্ত্রী দল তাকে সাসপেন্ড করে রেখেছে। সারা ভারতবর্ষ জুড়ে বিতর্ক হয়, বিতর্কের বহু সময় মন্ত্রীর জবাব না শুনে আমরা যারা বিরোধী অবস্থানে থাকি আমরা ওয়াকআউট করেছি, অতীতেও করেছি। আমি বিধায়ক থাকার অল্প দিনের জন্য ছিলাম, একজন হলেও ওয়াকআউট করতাম, কেউ বলতো পিছন থেকে আওয়াজ দিত ও বাথরুমে যাচ্ছে। আবার স্পিকার বলতেন আমি বেরিয়ে যাওয়ার সময়, একা লোক, স্পিকার বলতেন ওর কোনো মিটিং আছে ওই জন্য এটা করে চলে গেল নাটক করে। এটা ছিল স্পিকারের বক্তব্য। কিন্তু আমার বক্তব্যটা তো এক্সপাঞ্জ করা হতো না। আমাদের লোকসভা রাজ্যসভায় বহু সময় আছেন বিরোধীরা বেরিয়ে চলে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা যে বক্তৃতা করেছেন সেটা এক্সপাঞ্জ করবার অধিকার চেয়ারম্যানের নেই, স্পিকারের নেই। কোন রুল বুকে এই নিয়ম নেই। অভিনব ঘটনা ঘটলো যে আমাদের বিরোধীদের সমস্ত বক্তব্যকে এক্সপাঞ্জ করে দেয়া হলো, সংসদীয় রীতি নীতিকে ধ্বংস করে দিল। রাজ্য শাসিত হয় রাজ্যপালের নামে। রাজ্যপালই সংবিধানের রক্ষাকর্তা, সংবিধানের ব্যাখ্যাকর্তা, কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। রাজ্যপালের উচ্চতা সবচেয়ে উপরে, তার নিচে আইনসভা। আইনসভা রাজ্যসভাকে চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের স্পিকার বিবৃতি দিলেন ধনকরের দিকে, তার সাহেবের দিকে তাকিয়ে, যে ভবিষ্যতে কোনোদিন বিধানসভায় আসতে গেলে রাজ্যপালকে স্পিকারের থেকে পারমিশন নিয়ে আসতে হবে। এই পরিস্থিতির মধ্যে চলেছে আজকে পশ্চিমবঙ্গ। শ্রীমতী ইন্দিরা গান্ধী গোটা দেশকে জেল বানিয়েছেন, আর পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, যিনি আজকে মহিলাদের সংরক্ষণের কথা বলছেন, 50% আসন সংরক্ষণের কথা বলছেন, তিনি কি উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের মহিলাদের? 2021 সালের নির্বাচনের পর বিজেপির 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলেছে উই হ্যাভ বিন গ্যাং রেপড। কোনো প্রতিবাদ করেনি তৃণমূল কংগ্রেসের নেতারা। ধর্ষণ একটা সামাজিক বিকৃতি, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, ধর্ষণ একটা মানসিক অস্থিরতা, মানসিক বিকৃতি, ধর্ষণ একটা মানুষের রোগ।
কিন্তু ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল এ রাজ্যে প্রথম সিপিআইএম। আমরা ধানতলার ঘটনা দেখেছিলাম। এই নদিয়ার মানুষ এখানে যারা আছেন ধানতলার কথাটা ভুলে যাবেন না। বিয়ে বরযাত্রীর গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে সমস্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়া হলো। রেহাই পেলেন বরের ঠাকুমা, 65 বছরের বেশি বয়স, আর নিতকোণেন একজন কে ছিল, 6 বছর তাকে বাদ দিয়েছিল। নিয়ে গেল কোথায়? নিয়ে গেল স্কুলের মধ্যে। আজকে যে বামপন্থীরা এখানে দাঁড়িয়ে সিপিআইএম তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, বিজেপি তৃণমূলের সেটিং এর কথা বলছে, ভুলে যাবেন না ধানতলার ঘটনা। স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তিনি কি করছিলেন? মহিলাদের ছেঁড়া কাপড় সরিয়ে রাখার ব্যবস্থা করলেন। আর থানার আইসি কি করলেন? তিনি রক্ত ধোয়াচ্ছিলেন জল দিয়ে, ঝাঁটা দিয়ে। আর পুরো মহিলাদের আলুর বস্তা গায়ে দিয়ে ম্যাটাডোর করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। বিদ্যালয়ের মধ্যে ধর্ষণ। যেখানে বিদ্যাদানের কথা ছিল সেদিন সিপিআইএম এর লোকেরা সেখানে বীর্যদান করে চলে গিয়েছিলেন। কেউ কিন্তু তার বিরুদ্ধে সেই প্রসঙ্গকে আজকে টেনে আনছেন। গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী রাজনৈতিক দলের নেতা, বিরোধী রাজনৈতিক দলের কর্মী, পঞ্চায়েতের প্রধান, এমএলএ, মুখ্য সচেতক, বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, বিরোধী দল নেতা প্রত্যেককে মিটিং করতে, মিছিল করতে গেলে আজকে হাইকোর্টের দরজায় যেতে হচ্ছে। এই জুডিশিয়াল অ্যাক্টিভিজম এটাও এক ধরনের এমার্জেন্সি। জুডিশিয়াল অ্যাক্টিভিজম কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, কোনো রাজ্যের পক্ষে, কোনো রাষ্ট্রের পক্ষে সুখকর নয়। সরকারের কোনো এক্সিকিউটিভ ডিসিশন এক্সারসাইজ করতে গেলে সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। আর প্রত্যেক ঘটনায় সরকারের অবস্থান তিরস্কৃত হচ্ছে, ভৎসনা করা হচ্ছে তাদের, আর ধারাবাহিকতা বজায় রেখে সরকার বেরিয়ে আসছে। কি পরিমাণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকা খরচা করছে আজকে এখান থেকেও একদম শেষ পর্যন্ত। এখন নতুন শুরু করেছেন জয় জগন্নাথ। এতদিন মা কালী ছিল কালীঘাটের, কি হলো রাত্রিবেলা গন্ডগোল কিছুই বোঝা গেল না। মা কালী স্বপ্নে বলে দিয়েছে আমি তোমার প্রতিবেশী হলেও আমি কিছু করতে পারবো না, এই সরকারকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। কালীঘাটের মা কালী হাত তুলে নিয়েছেন। উনি পুরীতে গিয়েছিলেন, কি একটা সমস্যায় পুরীর পান্ডাদের সঙ্গে মনে হয় গন্ডগোল হয়েছিল। তারপর থেকে উনি স্থির করে নিয়েছেন যে যখন এটা হয়েছে আমি একটা মন্দির করে ছাড়বো। প্রায় জোর জবরদস্তি জগন্নাথকে টেনে নিয়ে এসেছেন। জগন্নাথ দেবের আসার কোনো অনিচ্ছা নেই, জগন্নাথ দেব স্বইচ্ছায় এসেছেন। জগন্নাথ দেব হয়তো বারবার বলতে চেয়েছেন, ওরে হাত পাতলে বাঙালি আমার নামে 200 কোটি টাকা দিতে পারে। এর জন্য মানুষের দেহ করের টাকা খরচা করতে হবে না, হিট কর 200 কোটি টাকা লাগবে না। মুখ্যমন্ত্রী আইনকে ঢাল করলেন। এটা কি জরুরি অবস্থা নয়? জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি হয়ে গেল, জগন্নাথ মন্দির। এতদিন পর্যন্ত উনি মানুষকে চ্যালেঞ্জ করেছিলেন। রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে কথাঞ্জলি বানিয়েছিলেন। রবীন্দ্রনাথের বিশ্বভারতীকে বিশ্ব বাংলা বানিয়েছিলেন। রবীন্দ্রনাথের গীত বিতানকে উনি কবিতা বিতানের করে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করেছেন। এখন স্বয়ং জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করে দিলেন। পুরীর ধামকে চ্যালেঞ্জ করে তিনি বলে দিলেন এটাও ধাম, কিন্তু এ ধাম অন্য ধাম। মানুষ ডাকিয়ে বলছে এ কি হলো? জানি না কেন যে এমন হয়। দিদি আর তুমি সেই, তুমি আর নেই সে তুমি। এবার প্রসাদ বিতরণ হচ্ছে। তার বরাত কারা পেয়েছে? 42 কোটি টাকার। ওখানেও দুর্নীতি। বিভিন্ন জায়গায় কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানদের প্রিন্ট করা খালি প্যাকেট পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা গজা কিনছেন আর ভেতরে ঢোকাচ্ছেন। আরে মানুষকে গজা খাইয়ে কিনে ফেলবে? তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের বিদায় অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেসকে কেউ বাঁচাতে পারবে না। বাংলার দেবী কালী মা যখন হাত তুলে নিয়েছেন, জগন্নাথ দেব সমুদ্র থেকে পেরিয়ে রিস্ক নিয়ে যখন এসছেন নির্দিষ্ট চেষ্টায়, আমরা ভেবেছিলাম যে এই সরকারের আমরা বিসর্জন দেব বাবুঘাটে। কেন দেব? কেন আমরা জানি আমরা দেবী দুর্গাকে প্রণাম করতাম। আর মুখ্যমন্ত্রী নতুন অবস্থান তৈরি করে দিয়েছিলেন, কার্নিভাল। আরে পুজো কোনোদিন কার্নিভাল হয় নাকি?
কার্নিভালে মনে হলো দেব মা দুর্গাই যেন ওনাকে স্যালুট করতে করতে যাচ্ছেন। বিসর্জন কবে হবে? মহরমের জন্য ওরা ঠিক করে দেবে। এরপরে মা দুর্গা কবে কৈলাস থেকে আর এখানে আসবে, 4 ছেলে মেয়েকে নিয়ে আসবে না 1 ছেলে 1 মেয়েকে নিয়ে আসবে, সেটাও অন্তত ওরা ঠিক করে দেবে। মাঝখানে পঞ্জিকাকে চ্যালেঞ্জ করে দিলেন, বলে পঞ্জিকা বদলে দেবেন, তৃণমূলের পঞ্জিকা আসছে। এখন আবার নতুন গল্প শুরু করেছেন যে আমরা জগন্নাথ দেব, যেখানেই দেখছেন আমার গাড়ি যাচ্ছে সেখানে। আমি নদিয়ায় গিয়েছিলাম, আমাদেরই একজন পার্টি কর্মী ক্যান্সার রোগে আক্রান্ত, জেলা সভাপতি ছিলেন নদিয়া জেলার, হুগলি জেলার। তার অদম্য ইচ্ছায় দেখলাম পুরো প্রতিবেশী নেমে পড়েছেন। আমার গাড়ি যাওয়ার সময় হঠাৎ আমাকে দেখে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানে এ কি? এ তো জগন্নাথ উপরে চমকে চমকে উঠছে। এইভাবে জগন্নাথের নাম করা যায় নাকি? উনি অনেক কষ্টে আছেন এখন দীঘায়। উনি কষ্ট নিয়ে এসেছেন কারণ উনি বলছেন বাবুঘাটে নয়, এ দলটার বিসর্জন দিতে হবে বঙ্গোপসাগরে। একবার শুভেন্দুর নির্বাচনে যেটাকে লোডশেডিং বলেছিলেন, লোকসভার নির্বাচনে নন্দীগ্রাম সেগমেন্টে আমাদের লিড প্রমাণ করে দিয়েছে। তৃণমূল হেরেছিল, তৃণমূল হারছে এবং তৃণমূল হারতে চলেছে।